আজকে আবারও সাংবাদিক বন্ধুদের এই প্রেস কনফারেন্সে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায় মহোদয়, এবং আমাদের বিপিন দেববর্মা পার্টির জেনারেল সেক্রেটারি, এবং আমাদের প্রাক্তন সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা আমাদের মধ্যে রয়েছেন। আমরা আমাদের যে প্রার্থী আগামী এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা আমাদের 28টি সিটের মধ্যে 28টাতেই ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে আমরা লড়াই করব। সেই সংকল্প আমরা নিয়েছি, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। তো আমি এই প্রার্থীদের নাম আমি ঘোষণা করছি। 1 নম্বর দামছড়া জম্পই হলো আমাদের রবীন্দ্র রিয়াং। আমাদের 2 মাছমারা জেনারেল সিট, সেখানে মঞ্জু রানী সরকার। 3 দশদা কাঞ্চনপুর জেনারেল সিট, সেখানে আমাদের শৈলেন্দ্র নাথ, উনি আমাদের বিগত দিনেরও এমডিসি। আমাদের 4 করমছড়া আমাদের বিমল কান্তি চাকমা, যিনি আমাদের ইতিমধ্যে আমাদের রানিং সিটিং এমডিসি, উনিও রয়েছেন। আমাদের ছামনু যে সিট, সেখানে আমাদের এসমেল জয় ত্রিপুরা। আমাদের 6 মনু ছয়লেংটা জেনারেল সিট, সেখানে সুকেশ দত্ত বড়ুয়া। আমাদের ডেমছড়া কচুছড়া আমাদের পার্টির ভারতীয় জনতা পার্টির যিনি জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গঙ্গানগর গন্ডাছড়া আমাদের ভূমিকানন্দ রিয়াং, আমাদের স্টেট সেক্রেটারি, উনি লড়াই করবেন। হালা আলী আশারামবাড়ি, সেখানে আমাদের অনন্ত দেববর্মা, যিনি কিছুক্ষণ আগে উনিও সিটিং এমডিসি ইএম, উনি আমাদের পার্টিতে যোগদান করেছেন, উনি সেখান থেকে লড়াই করবেন। কুলাই চাম্পাহর আমাদের বিমল দেববর্মা সেখান থেকে লড়াই করবেন। আমাদের মহারানীপুর তেলিয়ামুড়া, সেখান থেকে আমাদের বিল্লু জমাতিয়া, এখান থেকে উনি লড়াই করবেন। আমাদের রামচন্দ্র ঘাট, সেখান থেকে পার্টির সেক্রেটারি দেবিদ দেববর্মা ওইখান থেকে লড়াই করবেন। সিমনা তমাকারি, সেখান থেকে ইন্দ্রজিৎ দেববর্মা আমাদের মন্ডল সভাপতি, সিমনা থেকে উনি লড়াই করবেন। বুজ্জংনগর ওয়াকিনগর আমাদের রণবীর দেববর্মা ওইখান থেকে লড়াই করবেন। জিরানিয়া আমাদের অভিজিৎ দেববর্মা মন্ডল সভাপতি, উনি সেখান থেকে জিরানিয়া থেকে লড়াই করবেন। আমাদের মান্দাইনগর পুলিনপুর, সেখান থেকে রাজেশ দেববর্মা ওইখান থেকে লড়াই করবেন। আমাদের পেকুয়ার জলা জন্মজয়নগর, সেখান থেকে মুজি দেববর্মা লড়াই করবেন। টাকার জলা জম্পুই জলা আমাদের নির্মল দেববর্মা, সেখানকার মন্ডল প্রেসিডেন্ট, উনি লড়াই করবেন। আমতলি গোলাঘাটি কানুরাজ দেববর্মা, উনি সেখানে লড়াই করবেন। আমাদের কানুরাজ দেববর্মা অলরেডি আমাদের ডিস্ট্রিক্ট জনজাতি মোর্চার প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। কিল্লা বাগমা অমর জমাতিয়া, উনি লড়াই করবেন। মহারানী চেলাগান, সেখান থেকে সম্রাট জমাতিয়া সেখান থেকে লড়াই করবেন। কাঠালিয়া মির্জা রাজাপুর, সেখান থেকে পদ্মলোচন ত্রিপুরা, উনি লড়াই করবেন, উনি সিটিং এমডিসি। অম্পিনগর থেকে সদাগর কলই, উনিও সিটিং এমডিসি, আমাদের পার্টিতে যোগদান করেছেন, উনি সেখান থেকে লড়াই করবেন। রাইমা ভ্যালি আমাদের সমীর রঞ্জন ত্রিপুরা, উনি প্রাক্তন মন্ডল সভাপতি, উনি লড়াই করবেন। নূতন বাজার মালবাসা, সেখান থেকে অবিন্দ্র রিয়াং সেখান থেকে লড়াই করবেন। আমাদের বীরচন্দ্রনগর কলসি, সেখানে সঞ্জীব রিয়াং সেখান থেকে লড়াই করবেন। পূর্ব মহরিপুর বুড়াতলি, সেখান থেকে অভিজিৎ ত্রিপুরা লড়াই করবেন। আর শিলাছড়ি মনোবলপুর 28 নম্বর সিট থেকে কংজাং মগ, উনি লড়াই করবেন। টোটাল এই 28টা সিটেই আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা মনোনয়ন দেবেন, এবং খুব সম্ভবত আজকে কালকে মিলিয়ে 2 দিনের মধ্যে, কারণ আগামীকালকে তার শেষ
নমিনেশন, কাজেই কালকের মধ্যে সবাই নমিনেশন সাবমিশন করবে এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টির মোদীজির যে সংকল্প যে বিকশিত ভারত আর বিকশিত ত্রিপুরা, সেই সংকল্পকে পাথেয় করে আমি আপনাদের মাধ্যমে সমস্ত যারা আমাদের এই এডিসি নির্বাচনে ভোটার, আমি তাদের কাছে করজোরে আপিল রাখবো যে আমাদের এই রাজ্যকে বিকশিত করার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আপনারা আমাদের প্রার্থীদেরকে পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আগামী দিন একটা স্বচ্ছ এডিসি প্রশাসন নির্বাচনের জন্য আপনাদের মাধ্যমে সমস্ত ভোটারদের কাছে আমি আবেদন রাখছি। নমস্কার। পুরনো এমডিসির মধ্যে ম্যাক্সিমাম আমরা আমাদের 9 জন এমডিসি ছিল, তার মধ্যে আমাদের শুধু আমাদের ছামনু সিটটাতে মাস মারা আমরা পরিবর্তন করেছি, 2 জনকে আমরা বনু বনু আর মাস মারা 2 নম্বর সিটটা, আর হলো আমাদের 5 নম্বর সিট না 6 নম্বর সিট মনু ছয়লেখা। স্যার, অ্যালায়েন্স পার্টনারদের সাথে আলটিমেটলি কেন বন্ধু? এই ব্যাপারে আমাদের অনেক চর্চা হয়েছে, আইপিএটির সঙ্গেও গতকালকে আমাদের কথাবার্তা হয়েছে, আর ত্রিপুরা মথার সঙ্গে আমাদের তো আলাপ আলোচনা হয়েছে। তো কেন্দ্রীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছে সেটাকেই আমরা পাথেয় করে আমাদের সিদ্ধান্ত আমরা ঠিক করেছি। পাহাড়ে যেহেতু আইপিএফটি 9টা প্রার্থী দিয়েছে, আপনাদের মনে হয় কি যে এই শরিক দল থাকা সত্ত্বেও এই দলটা প্রার্থী দেওয়ার ক্ষেত্রে অন্য দলকে এগিয়ে দিচ্ছে, আপনাদের ভোটের ভিতরে কোনো প্রভাব পড়বে? না, লড়াই তো দেখুন, যার যার পলিটিক্যাল আদর্শ বা পলিটিক্যাল আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত যার যার আলাদা হতে পারে। আমরা ইস্যু ভিত্তিক সবাই আমরা একসঙ্গে কাজ করেছি, সরকারেও আছে, আগামী দিনে চিন্তা ভাবনা করবো আমরা সবাই মিলে। তো যেহেতু আমাদের যে চিন্তা ভাবনা এবং অন্য পলিটিক্যাল যারা রয়েছেন তাদের যে চিন্তা ভাবনা, তারা কিভাবে চিন্তা ভাবনা করেছেন সেটার বহিঃপ্রকাশ তার আমি জানতে পারবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের যে সিদ্ধান্ত যে 28টা আসনে আমরা লড়াই করব, তারপর আমরা চিন্তা ভাবনা করব। মুখ্যমন্ত্রী বলেছিলেন বারবার 28-এ 28। এবার মূল কোন ইস্যু নিয়ে আপনারা, যদি 5টা পয়েন্টের কথা বলি, কোন ইস্যু নিয়ে আপনারা এই নির্বাচনী প্রচারে যাবেন? প্রথমে আমি যারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছে 28 জনকে, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং যেটা আগেও আমরা বলেছিলাম 28টাতে আমরা এই ইলেকশনকে সামনে রেখে আমরা সেখানে আমরা প্রতিযোগিতা আসলে আমরা নামবো এবং সেটা কিন্তু আজকে আমরা যা বলেছি তাই কিন্তু হলো। সেই জায়গায় দাঁড়িয়ে মেইন যে বিষয় সেটা হচ্ছে যে জনজাতিদের নিয়ে অনেক আগে খেলা হয়েছে এবং আমরা বারবার সব জায়গায় বলেছি জনজাতিদের একটা পার্মানেন্ট একটা আস্থার বিষয়ে ওনারা কিন্তু পাচ্ছিলেন, যে কাদের কাছে গেলে কাদের উপর আমরা বিশ্বাস করতে পারি। এই যে বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যখন আসলেন, সবচাইতে বেশি যদি জনজাতিদের কথা কেউ ভেবে থাকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেটা ভেবেছেন এবং কথাই নয়, আপনি যদি দেখেন বিভিন্ন কাজে মানে জনজাতিদের সম্পর্কে কোনোদিন যেটা কেউ কোনোদিন চিন্তা করেনি, বিষয় আমরা বারবার বলেছি। রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে ত্রিপুরা রাজ্যের একজন জনজাতিকে রাজ্যপাল করার থেকে আরম্ভ করে আমাদের 8 জন
জনজাতির যারা বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য কাজ করেছেন তাদেরকে পদ্মশ্রী উপাধি দিয়ে, এবং আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে, আপনার এয়ারপোর্ট থেকে আরম্ভ করে কামানচৌনির বিভিন্ন জায়গায় আমাদের এই রাজ পরিবারের এই এস.ডি. বর্মন শুধু সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীতে ওনার গায়িকী এবং ওনার যে সুরকার হিসাবে সবাই জানেন, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেইভাবে সম্মান দিয়েছে। এবং যেখানে জনজাতি অধ্যুষিত এলাকা আছে সেখানে যা যা উন্নয়নের দরকার, এবং আমাদের বাজেটের বারবার যেটা বলেছি যে আমাদের যে কমিটেড এক্সপেন্ডিচার বাদ দিয়ে যদি আপনি দেখেন অ্যাবাউট, এখানে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী আমাদের সাথে আছেন, প্রেসিডেন্ট সাহেবও আছেন, আমরা বারবার এই কথাটা বলেছি যে প্রায় 40% আমরা কিন্তু জনজাতি অধ্যুষিত এলাকায় খরচ করি। তাহলে এটার প্রপার ইউটিলাইজেশন এবং এই আরো বেশি যে উন্নয়ন আমাদের ডিপার্টমেন্ট থেকেও, আমাদের জনজাতির যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, ওনারও যারা ছেলে মেয়েরা আছেন তাদের স্টাইপেন্ড থেকে আরম্ভ করে স্টাইপেন্ড অনেক বাড়িয়েছে, আপনারা জানেন, বিরাট একটা অর্থের সেখানে আমাদের সংস্থান রাখা হয়। ওনাদেরকে আলাদাভাবে উচ্চশিক্ষার জন্য এককালীন যে অর্থনৈতিকভাবে হেল্প করা, শুধু তাই নয়, ওনাদের যে বনের যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোকে আপগ্রেড করে বনধন প্রকল্পতে আমরা তাদেরকে সেন্টার আমরা দিচ্ছি। আমরা যারা জনজাতিরা, বিশেষ করে রিয়াং শরণার্থীরা প্রায় 25 বছর ধরে, যারা আপনার ত্রিপুরার বাইরের থেকে ব্রু রিয়াং শরণার্থীরা এসছে মিজোরাম থেকে, 23 বছর ধরে যাদের কথা চিন্তা করেন। আমাদের সরকার আসার পর আমাদের কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার মিলে তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, তাদের পড়াশোনার ব্যবস্থা, রাস্তাঘাট, ওদের ভোটাধিকার থেকে আরম্ভ করে সব কিন্তু তাহলে কে করলোই? আমরা করেছি। তো আমরা যেহেতু করলামই, তো এতগুলো ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, চারিদিকে আমরা যে কথাটা বললাম যে অর্থনৈতিকভাবে আর্থসামাজিক উন্নয়ন, আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নাম দিয়ে সুতো বিতরণ থেকে শুরু করে, সেখানে খেলার মাঠ থেকে শুরু করে বিভিন্ন যেসব আপনার একদম আর্টিফিশিয়াল যে গ্রাস বানিয়ে আমরা সেখানে নতুন ঢঙে আমরা সেখানে ফুটবল গ্রাউন্ড থেকে আরম্ভ করে অনেক কিছু আমরা করছি। সেখানে ছেলে মেয়েরা যাতে অন্যদিকে না যায়, ড্রাগ এডিকশন থেকে যাতে মুক্ত থাকতে পারে। আপনারা দেখবেন প্রতিটা কাজে জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কিন্তু কাজ করেছি। আর ইন জেনারেল তো যেগুলো করছি সবকটা তো ওনারা পাচ্ছেন। এটা প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনাই হোক, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনাই হোক, আজকে যারা চা শিল্পে জড়িত আছেন তাদেরকে সেখানে জমি দেওয়া, তাদের থাকার ব্যবস্থা করো, বিভিন্ন বিষয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু করেছে। কাজে আমরা এই যে উন্নয়নমূলক কাজ করেছি, আজকে ভগবান বিরসা মুন্ডার কথা কে বলেছে? এতদিন ধরে তো কেউ বলেনি। ওনাকে সামনে রেখে 150 বছর পূর্তি উপলক্ষে আজকে জনজাতীয় গৌরব দিবস পালন হচ্ছে। এরকম একের পরে যে কাজগুলো আমরা করছি সেইগুলো নিয়ে, এবং সবচেয়ে বড় হচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট সেটা কিন্তু একটা ট্রান্সপারেন্সি রেখে এই সরকার চালাচ্ছে। ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা, তো যে কারণে মানুষ ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় মোদীজির উপর বিশ্বাসটা কিন্তু চলে এসেছে। এই বিশ্বাসের উপর বেস করে আমরা প্রতিটি মানুষের কাছে আমরা যাচ্ছি, এবং তার উপরে উন্নয়নের বিষয় নিয়ে আমরা মানুষের কাছে যাব। এবং আমি আশা করি যেভাবে আজকে আমরা বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, দেখা যায় প্রচুর জনজাতি ভাই বোনেরা মায়েরা এখন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে এসছে। আজকেও দেখলেন তাদের এমডিসি, দুজন এমডিসি জয়েন করেছেন, আরো যারা লিডার একটু আগে তারাও জয়েন করেছে। মানুষ দেখছিল যে ভারতীয় জনতা পার্টি কবে আমাদের ডাকবে। এখনো দরজা খোলা আছে, আমি সবাইকে বলবো সময় এসছে। আর আমাদের পার্টি সবসময় রাজ্যে দেশের কথা চিন্তা করে প্রথমে, তারপরে পার্টির কথা, তারপর অন্যান্য পার্টির থেকে একটু আলাদা। তো
তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এতগুলো রাজ্যে আপনি প্রায় 20 থেকে 21টা রাজ্যে আমাদের ডাইরেক্টলি বিজেপি বা এনডিএ সরকার চলছে, এবং তার যে গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী, এটা তো বুঝতে অসুবিধা হচ্ছে না। এমনিতে মানুষ তো পছন্দ করছে না, কাজের মাধ্যমে পছন্দ হচ্ছে। তো এই কাজকে সামনে নিয়ে মানুষের যে আমরা খালি কথা না, কাজের মাধ্যমেই যে আমরা মানে মানুষের কাছে যেতে চাই, সেটা কিন্তু মানুষ বুঝে গেছে। আরেকটা বিষয় যেটা ল অ্যান্ড অর্ডার, আগে যে ইপাদত্ত অঞ্চলগুলো যে আছে আমাদের ছোট বড় পাহাড়ি অঞ্চলগুলো, এগুলোর মধ্যে কিন্তু যেভাবে একটা উচ্ছৃঙ্খল অবস্থা ছিল, সেই জায়গা থেকে আজকে শুধু ত্রিপুরা না, নর্থ ইস্টার্ন জোনেই মাননীয় মোদীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি, আমাদের পার্টি একটা স্থায়ী একটা ব্যবস্থা করেছে যে উগ্রপন্থায় যেভাবে চলাফেরা করতে হবে, যারা আমাদের জনজাতি যারা আছেন তাদেরকে মেইন স্রোতে নিয়ে আসার কাজটা কিন্তু আমাদের সরকার করে। তো মানুষ তো শান্তি চায়, তো শান্তি রাখার জন্য আমাদের ত্রিপুরা সরকার আমরা যেভাবে কাজ করছি, এই বিষয়ে আমি বারবার আগেও বলেছি, এখন ল অ্যান্ড অর্ডারে আমরা খুব ভালো অবস্থায় আছি। মানুষ সেই কারণেই কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমি যেটা আপনি যে প্রশ্নটা করলেন যে 28টা যে বিষয়, এই কারণেই আমরা বলছিলাম যে এতগুলো কাজ আমরা করেছি। এর আগেও যে সব পার্টি এসেছিল, দে ওয়ার অল টেস্টেড, তাদের দেখেছে এবং কিভাবে চলছে তো সবাই জানে। তো আমরা চাই যে একটা সুস্থ এবং একটা ট্রান্সপারেন্সি, একটা সুন্দর একটা আমাদের এডিসি সরকার একটা সেখানে গঠন হোক। আমি নিশ্চিত যে মানুষ সেটা বুঝতে পারছে এবং আমরা সেইভাবে চালাবো। আপনাদের প্রধান যে প্রতিদ্বন্দ্বী টিপ্রাপথা, সেখানে মূলত প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে পেইস হিসাবে তারা নির্বাচনী প্রচারে যাচ্ছে। আপনারা কি এরকম কোনো পেইস সেখানে দাঁড় করাবেন বা এরকম কিভাবে ভাবছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির একটাই মুখ, সেটা হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, আর একটা হচ্ছে আমাদের পদ্ম। আমাদের আর কোনো ফেস, আমরা যেই যাবে যে লিডারই যাক, সবাই কিন্তু এই পদ্মপুর এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে নিয়ে আমরা সামনে থাকবো। পরবর্তী সময়ে আসন সংযোগের কোনো সম্ভাবনা আছে? সেটা তো কালকে আমি বললাম যে ভবিষ্যৎ কে দেখেছে, ভবিষ্যৎ তো কেউ দেখেনি। আজকের দিনটা আমরা জানি, অতীতটা আমরা জানি, ভবিষ্যতে কি হবে যখন হবে তখন এটা এখন আগাম কি করে আমরা বলবো। স্যার, তীব্রমতার সঙ্গে অ্যালায়েন্সের জোটটা গতকালকেই কেটে গেছিল, কিন্তু আইপিএফটির সঙ্গে আসন দেওয়ার পরেও আপনি কালকে বলেছিলেন যে আসন ডিক্লারেশনের পরেও তাদের সঙ্গে একটা কথাবার্তা ছিল। তীব্রমতার তো বিভিন্ন দাবি দাবা ছিল, সেই দাবিগুলির সঙ্গে আপনাদের মেলেনি বলে সমঝোতা হয়নি। কিন্তু এই যে আপনাদের এই শরিক দল আইপিএফটি, আপনি গতকালকেও অনেকটা প্রত্যাশিত ছিলেন যে তাদের প্রার্থী তালিকা ঘোষণার পরেও আলোচনায় আপনাদের হয়তো এটা কিছু হবে, কিন্তু শেষ পর্যন্ত কেন হলো না? না, জীবনে একটা কথা হচ্ছে যে ওদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, কিন্তু ওনারা যেহেতু ডিক্লেয়ার করে ফেলেছে, তো সেই জায়গায় তারপরও আমাদের তরফ থেকে কিন্তু ওনাদের সাথে কথা হয়েছে এবং ওনাদের ওখানে গিয়ে কিন্তু কথা হয়েছে। এরকম না যে ওনাদেরকে ডাকানো হয়েছে, আমাদের তরফ থেকে সৌজন্যতার একদম পুরো যা যা নিদর্শন রাখা আমরা করেছি। ওনাদেরকে জিজ্ঞেস করা হলো, কিন্তু ওনারা বলছেন যে আমাদের তো এই মানে সিট শেয়ারিং এর যে বিষয়, সেটা নিয়ে তাদের মনোভূত হয়নি। তারা বলছে যে আমরা তো মানে আরো অনেক বেশি লাগে বাইরে, তো সেখানে হতেই পারে এরকম। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা যেহেতু অলরেডি ডিক্লেয়ার করেছেন, কাজে সেই জায়গায় আমাদের তরফ থেকে কিন্তু আমরা অফার করেছি, এর জন্য হয়নি। কাউকে তো জোর করে কিছু করা যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব প্রসিডিউর মেনে তারপরে কিন্তু আজকে আমরা ডিসিশনটা নিলাম। এরকম না আমরা আগে ডিসিশন দিয়ে দিয়েছি, তারপর সব ভেবে চিনতে পরে তারপর আমরা ডিসিশন নিলাম। মথা এবং আইপিএফটি কে কটা করে আসন আপনারা অফার করেছেন? না, সেটা তো এইভাবে হয় না, অফার তো কত রকমের কিছু হয়ে থাকে। এইগুলো তো এখানে বলার আমার মনে হয় না কোনো মানে আছে, এটা বলার অপেক্ষা রাখে না। Sir, one ধন্যবাদ question. সবাইকে। One question. Sir, repeatedly this issue has come
from the Tripura Mothai about the tripartite agreement, and you have made your clear stand on the Roman script issue. You have made the clear stand on that. So, what is the future of this tripartite agreement, and what is BJP's stand on direct funding to the TTADC after the 125th amendment is being? You see, when our government will come and will form our government in TTADC, all the issues which we have already assured could be done, and that would be done by only BJP government. Tripartite agreement also. Whatever we have assured in tripartite agreement, we will do it when our government will be formed.